শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের অমন দুর্দান্ত পারফরমেন্সের পরও একটা আশঙ্কার জায়গা ছিল, একটা আতঙ্কের চোরা স্রোত ছিল। সেটা কি? দ্বিতীয় টেস্টে বাংলাদেশ না লেজে গোবরে করে ফেলে। এই যে ভাই, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর উৎসব আমরা যে করলাম, এই 25 বছরে তো আর কম দেখিনি এরকম ঘটনা ঘটতে। যেই কারণে ওই আতঙ্ক, ওই আশঙ্কা, এবং আমাদের ক্রিকেটাররা আগের প্রজন্মের মতো এই প্রজন্মের ক্রিকেটাররাও ওই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে দ্বিতীয় টেস্টে একেবারে হাত পা ছড়িয়ে দিয়েছে। এখন এই দ্বিতীয় টেস্টে যে চতুর্থ দিনে গেল, সেইটাই কেবল বলার মতো ঘটনা। ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনো রকম কোনো অনিশ্চয়তা নেই। এই টেস্ট বাংলাদেশের জেতার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এমনকি প্রবল বৃষ্টি হলেও এই টেস্ট ড্র করারও কোনো উপায় বাংলাদেশের সামনে আর আছে বলে মনে হচ্ছে না। অবধারিত রেজাল্ট একটাই, বাংলাদেশ এই টেস্ট ম্যাচ হারতে যাচ্ছে, এই সিরিজ হারতে যাচ্ছে। একটা জিনিসই আপনি বলতে পারেন যে চতুর্থ দিনের কোট আনকোট আকর্ষণের জায়গা থাকবে। আমরা কি ইনিংস পরাজয় এড়াতে পারবো? এখনো দ্বিতীয় ইনিংস আমাদের হাতে 4টা উইকেট রয়েছে, 96 রানে আমরা পিছিয়ে আছি। অতএব ইনিংস পরাজয় বাংলাদেশ এড়াতে পারে কিনা, এইটাই হচ্ছে গিয়ে কলম্বো টেস্টের চতুর্থ দিনের একমাত্র টিকে থাকা আকর্ষণ। কেন এরকম হলো? কি কারণে হলো? টেস্টের প্রথম 2 দিন বাংলাদেশের যে যাচ্ছে তাই পারফরমেন্স ছিল, ধারাবাহিকতায় তৃতীয় দিনে আমি ওই দ্বিতীয় দিন শেষে বলছিলাম বাংলাদেশ যদি খুব দ্রুত ম্যাচে ফিরতে না পারে তাহলে খুব দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যাবে। বাংলাদেশ তো ভাই সেই ম্যাচে ফেরার মতো একটা উপলক্ষ তৈরি করেছিল। আমাদের বোলাররা তো মোটামুটি ভালোই কামব্যাক করেছেন, সেটা বলতে হবে। কিন্তু আমাদের ব্যাটসম্যান, আমাদের ব্যাটিং ওই বরাবরের মতোই যাচ্ছে তাই, বরাবরের মতোই যা তা, প্রথম ইনিংসের মতোই যাচ্ছে তাই যা তা, এটা বললে হয়তো আরো একটু বেশি সত্যের কাছাকাছি হয়। ফলে আমরা ওই বোলিংয়ের কামব্যাকটাও খুব ক্যাপিটালাইজ করতে পারছি না, যে কারণে বাংলাদেশ এখন এই ইনিংস ব্যবধানের মুখে দাঁড়িয়ে আছি। আমরা এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে এই আলোচনাতেই দেখি যে এর সঙ্গে এই ইনিংস ব্যবধানের মুখে দাঁড়িয়ে থাকার কোনো সম্পর্ক রয়েছে কিনা। যেমন আমরা প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয়েছিলাম এবং শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষেই তাদের স্কোর ছিল 2 উইকেটে 290, অর্থাৎ তারা 43 রানে এগিয়ে গিয়েছিল হাতে 8 উইকেট রেখেই। এই তৃতীয় দিন বাংলাদেশের কামব্যাক হয়েছিল। আমি বলছিলাম না যে শ্রীলঙ্কা 458 রানে তাদেরকে আমরা অল আউট করে দিয়েছি, অর্থাৎ আর 168 রানের মধ্যে শ্রীলঙ্কার শেষ 8টা উইকেট তুলে নিয়েছে। এটা কামব্যাক, এটা মানতে হবে। দিনের খেলার শুরুতেই যেমন মানে ওই 150 পেরোনো প্রথম নিশাঙ্কাকে আউট করে প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন তাইজুল ইসলাম, ধনঞ্জয় ডিসিলভাকেও এরপরে তিনি এলবিডব্লিউ করলেন। আর নাহিদ রানা যখন প্রভাত জয়সূরিয়া, যিনি নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন, তার উইকেট তুলে নেন। ওই দিনের শুরুতে আমরা টপটপ 3টা উইকেট তুলে নিলাম। তারপরে দুই মেন্ডিস, কুশল মেন্ডিস এবং কামিন্দো মেন্ডিস, তারা একটা পার্টনারশিপ করলেন 49 রানে এবং সেই পার্টনারশিপটা লাঞ্চের আগে আগে যখন আমরা ব্রেক করলাম, ওইখানে কামিন্দো মেন্ডিসকে উইকেটটা ওই জায়গাটাতে আমরা নিয়ে নিলাম। ফলে বাংলাদেশ কিন্তু লাঞ্চে মোটামুটি একটা অবস্থা থেকে গেছে। কিন্তু ওই কুশল মেন্ডিস ছিলেন এবং কুশল মেন্ডিস শুরু থেকেই কাউন্টার অ্যাটাকে খেলছিলেন। কামিন্দো আউট হয়ে যাওয়ার পর তো আরো বেশি করে, এবং শেষে গিয়ে তিনি যতক্ষণে আউট হন, রান আউট, ততক্ষণে 87 বলে 84 রানের একটা ইনিংস খেলেছেন। শেষ দিকে গিয়ে বাংলাদেশের জন্য ইরিটেটিং দু একটা পার্টনারশিপ হয়েছে। ফলে শ্রীলঙ্কার স্কোরটা হয়তো আরেকটু কমে আমরা আটকে দিতে পারতাম। তবে এইখানটাতে শ্রীলঙ্কাকে 458 রানে যে অল আউট করে দিয়েছি তাতে আমাদের বোলারদের ক্রেডিট দিতে হবে। স্পেশালি তাইজুলের কথা আলাদা করে বলতেই হবে যে তিনি 5 উইকেট নিয়েছেন। দেশের বাইরে এই নিয়ে পঞ্চমবারের মতো 5 উইকেট নিলেন। সর্বোচ্চ এই পঞ্চমবার 5টা 5 উইকেট দেশের বাইরে ছিল সাকিব আল হাসানের। সাকিবের সঙ্গে এই জায়গাটাতে তিনি মানে কাছাকাছি বসে গেলেন। আর ওভারঅল 5 উইকেট সর্বোচ্চ বাংলাদেশের তো সাকিবের 19টা, এখানে তাইজুলের 17 নাম্বার বার হয়ে গেল। ওভারঅল টেস্ট উইকেট সংখ্যাতেও সাকিবের আরো একটু কাছাকাছি 9 উইকেটের মধ্যে এখন তাইজুল চলে এলেন। সাকিবের 246 উইকেট, তাইজুলের 237 উইকেট। সাকিবের টেস্ট ক্যারিয়ার বা ওভারঅল ক্যারিয়ারটাই আবার বাংলাদেশের জার্সিতে রিস্টার্ট হয়ে গেলে সেটা বিরাট বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। অতএব তাইজুল যে খুব দ্রুতই সাকিবকে ছাড়িয়ে যাবেন সেটা আমরা বলতেই পারি। এই টেস্টে অবশ্য যাচ্ছেন না, কারণ এই টেস্টের দ্বিতীয় ইনিংসে তার হয়তো বা বোলিং করারই সুযোগ হবে না, বা সুযোগ হলেও 9 উইকেট তো আর তিনি নিশ্চয়ই পাবেন না বা সাকিবকে স্পর্শ করতে পারবেন না। তবে ছাড়িয়ে যাবেন সামনে নিশ্চিতভাবেই। এখন তারপরেও শ্রীলঙ্কা 211 রানে এগিয়েছিল। 211 রানে পিছিয়ে থাকা বাংলাদেশের সেকেন্ড ইনিংসে তাই ভালো ব্যাটিং করার দায় ছিল, সেটা কি আমরা করতে পেরেছি? আমরা পারিনি, আমরা মোটেই পারিনি, এবং আমাদের ব্যাটসম্যানদের আরো একবার কাঠগড়ায় দাঁড় করতে হবেই। এনামূলক বিজয়
জঘন্য একটা সিরিজ কাটাচ্ছেন এবং এই ইনিংসটাতে তিনি মরিয়া চেষ্টাতে স্টেপ আউট করে বেরিয়ে 4 মারছেন 6 মারছেন, কিছু রান করার চেষ্টা করছেন, কোনো কিছুই করতে পেরেছেন। 19 রান করে একটা তিনি ওইখানটাতে পুল করতে গিয়ে আউট হয়ে গেলেন সহজতম ক্যাচ দিয়ে। ফলে টি ব্রেকের আগে যে আমাদের 7টা ওভার খেলতে ছিল, টি ব্রেকের আগে লাস্ট ওভারটাতে আমরা উইকেটটাতে হারিয়ে ফেললাম এহেনামূলক বিজয়ের কি আসলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, টেস্ট ক্যারিয়ার আর খেলার কোনো রকম কোনো সুযোগ, কোনো রকম কোনো যোগ্যতা তার রয়েছে কিনা, ওটা নিয়ে আলাদা ভিডিও করছে, সেখানে নয় করবো, সেখানে আলাদা আলোচনা করব। টিয়ের পরপর সাদমান তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। আর মমিনুল খুবই ডিসঅ্যাপয়েন্টিং, তিনি হচ্ছে গিয়ে এইখানটা স্লিপে তো কিপারের কাছে ক্যাচ দিয়েছেন সাদমান, আর মমিনুল ক্যাচ দিয়েছেন হচ্ছে গিয়ে স্লিপে ধনঞ্জয় ডি সিলভার বলে। আর এইটা ধনঞ্জয়ের বলে তিনি প্রথম ইনিংসে আউট হয়েছেন। এই টেস্ট সিরিজের 4টা ইনিংসে মমিনুল কিন্তু অফ স্পিনার বলে আউট হলেন এবং সেইটাও ইনিংসগুলোর প্রত্যেকটাতে মোর অর লেস একটু স্টার্ট পেয়েই তিনি আউট হয়েছেন। 29 রান করে, 14 রান করে, 21 রান করে, এবার 15 রান করে। ফলে মমিনুলের জন্য আসলে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সিরিজ গেল। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি একটা লাইফ পেয়েছিলেন, স্ট্যাম্পিং চান্স দিয়েছিলেন 10 রানের সময়, কিন্তু তারপরও 19 রানের বেশি তিনি করতে পারেননি। এলবিডব্লিউ হয়ে তিনিও আউট হয়ে গিয়েছেন। এরপরও আমাদের হচ্ছে গিয়ে মুশফিক ছিলেন, লিটন ছিলেন, তারা হচ্ছে গিয়ে দিনের খেলার বাকি অংশটা পার করে নিতে পারবেন কিনা। মুশফিক স্পেশালি বেশ আস্থার সঙ্গে খেলছিলেন, তবে 26 রান করার পর তিনি একটা অসাধারণ ডেলিভারির মুখোমুখি হয়েছেন প্রভাত জয়সূর্যার। যেই বলটা মিডলে পিচ করে মুশফিক ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন, পরে একটু লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু সেইটা তার ব্যাটকে ফাঁকি দিয়ে গিয়ে অফ স্ট্যাম্পের উপরটা স্পিন করেছে, বাউন্স করেছে লেফট, মানে একটা অসাধারণ একটা ডেলিভারিতে মুশফিক আউট হয়ে গেছেন। 100 রানে আমাদের 5ম উইকেট পড়ে গেছে। আর শ্রীলঙ্কা একেবারেই শেষ ভাগে মেহেদী হাসান মিরাজের উইকেটটাও পেয়ে যায়। তাদের একটাই মাত্র রিভিউ বাকি ছিল, আম্পায়ার আউট দেননি, কিন্তু সেই রিভিউটাই তারা নেয় এবং রিভিউ নিয়ে মিরাজকে যখন আউট করে বাংলাদেশের এই জায়গায় 115 রানে 6 উইকেট নিয়ে আমরা দিনের খেলাটা শেষ করেছি। অর্থাৎ এখনো 96 রানে পিছিয়ে রয়েছি। লিটন দাস ক্রিজে রয়েছেন। আমাদের যে 6 জন ব্যাটসম্যান আউট হয়েছেন, সেই 6 জন ব্যাটসম্যানই কিন্তু ডাবল ডিজিটে গিয়েছেন, কিন্তু টপ স্কোরার সেই মুশফিকের 26 রান, এর চেয়ে বেশি কেউ করতে পারেননি। ফলে ব্যাটিংটা বাংলাদেশকে আরো একবার ভুগিয়েছে, যাচ্ছে তাই ব্যাটিং বাংলাদেশ আরো একবার করেছে আমাদের ব্যাটিং এর জীর্ণ শীর্ণ দশাটা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রকট মনে হয় না হচ্ছে কি ইনিংস ডিফিটটা আমরা এড়াতে পারবো। আমি জানি না যে লিটন দাস রয়েছেন তিনি সেটা এড়াতে পারেন কি পারেন না, কিন্তু ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনো সংশয়ের জায়গা নেই। তাহলে এই যে কলম্বো টেস্টটা যেই দিনে আসলে ডিসাইড হয়ে গেল যে বাংলাদেশ হেরে যাচ্ছে, নিশ্চিতভাবেই হেরে যাচ্ছে, প্রথম 2 দিনও আমরা খুবই কোণঠাসা অবস্থায় ছিলাম, কিন্তু কামব্যাকের একটা সুযোগ ছিল। আমার মনে হয় না তৃতীয় দিন শেষে আর কামব্যাকের সুযোগ রয়েছে। বোলাররা সেই সুযোগটা একটু তৈরি করে দিল, ব্যাটিং ব্যর্থতায় আমরা সেই সুযোগটা হারিয়েছি। ইনিংস ডিফিট এড়াতে পারি কিনা সেটা এখন দেখার বিষয়। এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে কোনটা, অনেকগুলো জায়গাতেও আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে মুশফিকের ওই আউটটা যদি না হতো, প্রথমত বলটা অসাধারণ একটা ডেলিভারি ছিল, সেইটা একটা রিজন। আর আরেকটা হচ্ছে কি, আউটটা যদি না হতো তাহলে হয়তো বা মুশফিক এবং লিটন তারা যদি দিনের খেলাটা শেষ করতে পারতেন, আমরা হয়তো চতুর্থ দিনটা আরো একটু আশা নিয়ে শুরু করতে পারতাম। এখন যদি আমি বলি ধরেন বিজয়ের উইকেট হচ্ছে গিয়ে আমাদের জন্য মোমেন্ট অফ দ্য ডে, ভাই যেই রান করেছেন সেইটাই বোনাস। বা আমাদের এখানে যে মমিনুল আউট অফ ফর্ম রয়েছেন, তার উইকেটটা মানে মোমেন্ট অফ দ্য ডে, এগুলো আমি বলতে চাই না। সেই জন্য আমার কাছে মনে হয় মুশফিক যেহেতু হচ্ছে গিয়ে মুশফিক আর লিটন একটা পার্টনারশিপের দিকে আমরা তাকিয়েছিলাম, বা সেইটা হয়তো বা ম্যাচে বাংলাদেশকে একটু হলেও অ্যালাইভ রাখতে পারতো, ওই সম্ভাবনা জায়গাটা শেষ হয়ে গেছে অসাধারণ একটা ডেলিভারিতে প্রভাত জয়সূর্যের। মুশফিকুর রহমানের আউটটাকে তাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে। আপনি আমার সঙ্গে একমত হবেন? এটাতে একমত না হলেও, মানে মোমেন্ট অফ দ্য ডেতে একমত না হলেও এটাতে নিশ্চয়ই একমত যে বাংলাদেশ এই টেস্ট হেরে যাচ্ছে, ইনিংস ব্যবধানে হারটা এড়াতে পারবে কিনা সেটা বলেন তো।